নীরার কথা শুনে গার্ডরা পরিষ্কারভাবে উত্তর পেয়ে গেছে। গার্ডদের আর বুঝতে বাকি নেই এইটাই সেই মেয়ে যাকে মিশনের জন্য এই দেশে পাঠানো হয়েছে। শান্ত নামক গার্ডটা নীরার কথার প্রতি উত্তরে বলে, ম্যাডাম, আমরা বুঝে গেছি আপনি কে। আর ম্যাডাম, বিশ্বাস করুন, স্যারকে সুরক্ষা দেওয়াতে আমরা কোনো কমতি করিনি। স্যারের নিজের কারণেই এমনটা হয়েছে। স্যার অফিস থেকে বেরোনোর সময় আমরা স্যারের অফিসের সামনেই ছিলাম, কিন্তু তিনি আমাদের গাড়িতে না উঠে এক মেয়ের সাথে রিক্সায় করে কফি শপে গিয়েছিল। তাই আমরা আর স্যারকে বিরক্ত করিনি, কারণ আমরা ভেবেছি মেয়েটা হয়তো স্যারের পার্সোনাল কেউ, না হয়তো আমরা স্যারের সাথেই যেতাম। কিন্তু আমরা স্যারের সাথে সাথে গেলে স্যার আমাদের কারণে ডিস্টার্ব হয়ে যেত, এটা ভেবেই আমরা সাথে যাইনি। কি? মেয়ে কোন মেয়ের সাথে আবার কফি খেতে গিয়েছে? আমরা তাকে চিনি না ম্যাডাম। ঠিক আছে, আমি বের করছি সেই মেয়েকে। নীরার প্রচণ্ড রাগ হয় গার্ডদের কাছে আকাশের কথা শুনে। নীলা আর কথাবার্তা না বাড়িয়ে গার্ডদের সাথে কথা শেষ করে বাসায় চলে আসে। এরপর বাসায় এসে আকাশের রুমে যায়। আকাশ বিছানায় হেলান দিয়ে বসে আছে। নীরা যাওয়ার সময় আকাশকে শুয়ে রেখে গিয়েছিল, কিন্তু ফিরে আসার পর আকাশকে হেলান দিয়ে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করে, কি হলো, তুমি বসে আছো কেন? তোমায় না আমি শুয়ে রেখে গিয়েছিলাম? আসলে শুয়ে থাকতে ভালোই লাগছে না, তাই শোয়া থেকে উঠে হেলান দিয়ে বসেছি। কিন্তু নীরা ওই লোকগুলো কারা? কোন লোকগুলো? ওই যে গার্ডগুলো। আমি কি করে বলবো তারা কারা? তাহলে তুমি ওদের সাথে গিয়ে কেন কথা বলছো? নীরা অবাক হয়। সে রুমে দরজা বন্ধ করে গিয়ে কথা বলেছে, কিন্তু আকাশ সেটা জানলো কি করে? নীরার বুক ধুকপুক করতে শুরু করে। তবুও সে আকাশের সামনে নিজেকে স্বাভাবিক রাখার ভান করে বলে, তুমি কি করে জানলে আমি যে তাদের সাথে কথা বলেছি? নীরার প্রশ্নের উত্তরে আকাশ নীরাকে খাটের পাশের জানালাটার দিকে হাত দিয়ে ইশারা করে নিচে তাকাতে বলে। নীরার সাথে সাথে জানালার কাছে গিয়ে নিচের দিকে তাকায়। তখনই নীরা দেখে গার্ডরা নিচে থেকে কি করছে। সবকিছুই জানালা দিয়ে দেখা যাচ্ছে। নীরার সাথে সাথে বুঝে যায়, তার মানে নীরা এত সময় নিচে গিয়ে গার্ডদের সাথে যা কিছু করেছে সবকিছুই আকাশ জানালা দিয়ে তাকিয়ে রেখেছে। নীরার বুক ভয়ে আরো কাঁপতে শুরু করে। আকাশকে এখন কি বলবে বুঝে উঠতে পারছে না সে। বোবার ন্যায় চুপ করে আছে। অপরদিকে আকাশ নীরাকে চুপ করে থাকতে দেখে বলে, কি হলো, কথা বলছো না যে? নীরা বুঝে যায় এখন হয়তো সে ধরা পড়ে যাবে। তবুও সে বাঁচার জন্য আকাশের প্রশ্নের উত্তরে বানিয়ে বলে, আসলে আমি সকালবেলা ঘুম থেকে উঠে তাদের দেখতে পেয়ে নিচে গিয়ে তাদের সাথে কথা বলেছিলাম। তখন তারা বলেছিল তারা নাকি তোমার বডিগার্ড। তাই এখন গিয়ে তাদের কাছে এটা জিজ্ঞেস করেছি, তারা থাকতে তোমার ক্ষতি হলো কি করে? ও আচ্ছা, এই ব্যাপার। কিন্তু তুমি শান্ত নামক গার্ডটাকে থাপ্পড় কেন মারলে? আসলে আমার রাগ উঠে গিয়েছিল তোমার মাথায় ব্যান্ডেজ দেখে, যে কারণে আসলে রাগ কন্ট্রোল করতে না পেরে হাত উঠিয়ে ফেলেছি। নীরা, তুমি কি পাগল? তুমি অযথা ঝামেলা কেন বাড়াতে গিয়েছো? একে তো তুমি আমার বাসায় আশ্রয় নিয়েছো, তার উপরে জানা নেই শোনা নেই এমন মানুষের উপরই কি রাগ দেখাচ্ছ? তারা কে আদৌ তো আমরা জানি না। তোমার এমন আচরণের কারণে কোনো ঝামেলা হলে তখন কি করবে তুমি? সরি, আসলে আমি রাগ সামলাতে পারিনি। আর কখনো না বুঝে কিছু করতে যেও না, না হয়তো কিন্তু বিপদে পড়বে। আকাশের কথার উত্তরে নীরা জানায় সে আর এমনটা করবে না। কিন্তু তার পরপরই নীরা আকাশের কলার চেপে ধরে বলে, এবার বলো, সেই মেয়েটাকে? কোন মেয়ে? এখন চিনতে পারছিস না তাই না? কোন মেয়ের সাথে কফি খেতে গিয়েছিলি তুই? আরে হিয়ার কথা বলছো? হিয়া তো হচ্ছে আমার ভার্সিটির ফ্রেন্ড। ফ্রেন্ড হোক আর যাই হোক, কফি খেতে কেন গেলি? আমি গিয়েছি নাকি? সে আমাকে জোর করে নিয়ে গেছে। দেখ, আমি তোকে বারণ করছি না যে কোনো মেয়ে ফ্রেন্ডের সাথে চলাফেরা করিস না, কিন্তু কাউকে নিয়ে একা ঘুরতে যাওয়া বা কারোর সাথে রেস্টুরেন্টে একা বসে কিছু খেতে যেন আর না শুনি। আচ্ছা ঠিক আছে। এবার চুপ করে শুয়ে থাক, আমি আসছি। নীরা আকাশকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রুম থেকে বেরিয়ে কিচেনে চলে যায়।
কিছু সময় পর স্যুপ বানিয়ে বাটিতে করে নিয়ে এসে আকাশকে বলে, এটা খেয়ে নাও, আমার রান্নার কাজ এখনো বাকি আছে, আমি গিয়ে সেটা শেষ করে আসি। নীরা আকাশকে স্যুপ খেতে দিয়ে রান্না করতে চলে যায়। আর আকাশ স্যুপটা মজা করে খেতে শুরু করে। দেখতে দেখতে রাত হয়। নীরা রান্নার কাজ শেষ করে প্লেটে করে খাবার আর মগে করে এক মগ পানি নিয়ে আসে আকাশের কাছে হাজির হয়। নীরা খাবার নিয়ে আকাশের কাছে আসতেই আকাশ নীরাকে বলে, হাত ধুবো কিসে? হাত ধোয়ার জন্য কোনো কিছু আনোনি যে? তোমার এসব নিয়ে এত ভাবতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি তোমাকে। আকাশ অবাক হয় নীরার কথায়। শেষ কবে সে অন্য কারোর হাতে খেয়েছে সেটা তার নিজেরও মনে নেই। কিছুটা অদ্ভুত দৃষ্টিতে তাকায় নীরার দিকে আকাশ। তখনই নীরা আকাশকে বলে ওঠে, এভাবে তাকিয়ে থেকে সময় নষ্ট না করে হাঁ করো, তোমায় খাইয়ে দিয়ে আবার আমার নিজেরও খেতে হবে। আকাশ কোনো কথা না বলে ভদ্র ছেলের মতন হাঁ করে। আর নীরা আকাশকে খাইয়ে দিতে শুরু করে। সমস্ত খাবার নীরা নিজের হাতে আকাশকে খাইয়ে দেয়। এরপর খাওয়ানো শেষ করে ঔষধও খাইয়ে দেয়। গার্ডরা ফার্মেসি থেকে আকাশের জন্য সাথে করে ঔষধ নিয়ে এসেছে। নীরা আকাশকে সেই ঔষধগুলো খাইয়ে রুম থেকে চলে যায়। কিছু সময় পর নীরাও খাওয়া দাওয়া শেষ করে রুমে আসে। আকাশ নীরাকে দেখে সোফায় ঘুমাতে যাওয়ার জন্য উঠতে নেয়। তখনই নীরা আকাশকে বলে, কোথায় যাচ্ছ? কোথায় আবার? সোফায় যাচ্ছি ঘুমাতে। এক পাও নড়বে না বিছানা থেকে। এমনিতে একটা সেলাই পড়েছে মাথায়, বিছানা থেকে একটা কদম বাড়ালে রান্নাঘর থেকে গিয়ে ফ্রাই প্যান নিয়ে এসে কষে এক বাড়ি মারবো মাথার মধ্যে। তখন কম করে হলো 14-15টা সেলাই পড়বে মাথায়। চুপচাপ ভদ্র ছেলের মতো বিছানায় শুয়ে থাকো। তুমি এই বিছানাতেই আমার সাথে ঘুমাবে। নীরার কথা শুনে আকাশের আর সাহস হয় না বিছানা থেকে উঠে চলে যাওয়ায়। নীরা যে কথা বলেছে এতে করে আকাশের সমস্ত সাহস উল্টো রাস্তা দিয়ে পালিয়েছে। আকাশ চুপচাপ বিছানায় শুয়ে আছে। নীরাও আকাশের পাশে শুয়ে পড়ে। তবে দুজনের মাঝখানে একটা বালিশ রেখে দেয় নীরা। আকাশ কিছুটা স্বস্তি পায় মাঝে বালিশ রাখায়। আর কিছু না ভেবে আকাশ ঘুমিয়ে পড়ে। কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠতেই দেখে মাঝে কোনো বালিশ নাই। দুজনের মাঝখান থেকে বালিশটা ফ্লোরের উপর পড়ে আছে। আর নীরা আকাশকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। সকাল সকাল ঘুম থেকে উঠে এমন কিছু দেখে আকাশের কাছে কিছুটা অবাক লাগে। সেই সাথে মনের মধ্যে ঘুরতে থাকে এই জিনিসটা ঠিক হলো কি না। পরক্ষণে আকাশের নজর যায় নীরার ঘুমিয়ে থাকার চেহারার দিকে। সাথে সাথে আকাশের ভিতর থেকে সমস্ত চিন্তা ভাবনা চলে যায়। নীরার ঘুমন্ত চেহারাটা অদ্ভুত রকমের সুন্দর লাগছে আকাশের কাছে। যেই মানুষটা এই কথাটা বলেছিল যে নারীকে ঘুমন্ত অবস্থায় সুন্দর লাগে, সেটা আসলেই বাস্তব। আকাশ সেই কথার বাস্তব প্রমাণ নিজের চোখে দেখতে পাচ্ছে। এতটা মায়াবী লাগছে নীরার চেহারাটা আকাশের কাছে, সেটা সে কখনো বর্ণনা করেও বোঝাতে পারবে না। আকাশ নিজেকে আর সামনে রাখতে পারে না। নীরার কপালে আলতো করে বেশ কয়েকবার ঠোঁট ছোঁয়ায়। এরপর অপলক দৃষ্টিতে নীরার দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে। আকাশ কত সময় এইভাবে নীরার দিকে তাকিয়েছিল সেটা সে নিজেও জানে না। তাকিয়ে থাকতে থাকতে হুট করেই সে আবার ঘুমিয়ে যায়। এরপর যখন আবার তার ঘুম ভাঙে তখন সে তাকিয়ে দেখে সে একাই বিছানায় শুয়ে আছে। নীরা তাকে রেখে আগেই ঘুম থেকে উঠে গিয়েছে। আকাশও শোয়া থেকে উঠে বসে দেওয়াল ঘড়ির দিকে তাকায়। তখনই দেখে ঘড়ির কাঁটা 10টা ছাড়িয়েছে। আকাশ জলদি করে বিছানা থেকে নেমে যায়। অফিসে যাওয়ার সময় অলরেডি পেরিয়ে গেছে। তাড়াতাড়ি করে কোনোভাবে ফ্রেশ হয়ে নিয়ে রেডি হতে শুরু করে। রেডি হওয়ার প্রায় শেষে এমন সময় নীরা রুমে আসে। নীরা রুমে আসার পর আকাশকে রেডি হতে দেখে জিজ্ঞাসা করে, এই, তুমি রেডি হচ্ছ কেন? কোথায় যাবে তুমি? কোথায় আবার? অফিসে যাব। মানে কি? তুমি এই অবস্থায় অফিসে যাবে, এটা কেমন কথা? অন্তত একটা দিন তো তোমার বাসায় রেস্ট করা দরকার। নীরা, সমস্যা নেই, আমি ঠিক আছি। যতই ঠিক থাকো না কেন, একদিন ছুটি নাও।
ফোন করো বসকে। নীরা, এটা সম্ভব নয়। আমি জয়েন করেছি মাত্র গতকাল, আর আজকে ছুটি চাইবো বসের কাছে? ব্যাপারটা একদম বাজে দেখাবে। এছাড়া 2-3 দিন পর আমার একটা পরীক্ষা আছে ভার্সিটিতে, তখনও তোমার একদিন ছুটি লাগবে। আমি যদি এইভাবে ছুটির উপরে ছুটি নিতেই থাকি, তাহলে আমার চাকরিটাই হারাতে হবে। ঠিক আছে, আর বাধা দিলাম না তোমায়, কিন্তু অফিসে গিয়ে সাবধানে কাজ করবে আর বিকেলে জলদি বাসায় ফিরবে। আমি যদি শুনি কারোর সাথে এদিক ওদিক গিয়েছো, তাহলে কিন্তু মাথায় আরও কয়েকটা সেলাই পরার ব্যবস্থা আমি করব তোমার। আচ্ছা ঠিক আছে, আমি সাবধানে কাজ করব আর জলদি বাড়িতে ফিরব। এদিক সেদিক কোথাও যাব না।